হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা যে আগের ক্লাসটা গ্যাসের আচরণের করেছিলাম তার পরের যে ক্লাসটা আজকে শুরু করব। দেখো আগের ক্লাসে কী কী বিষয় হয়েছিল একবার মনে করিয়ে দিই তোমাদের। আগের ক্লাস হয়েছিল চার্লসের সূত্রের যে বিকল্প রূপ ভি সমানুপাতিক টি এবং তার গ্রাফ এবং পি সমানুপাতিক টি তার গ্রাফ, এগুলো হয়েছিল। আজকে আমরা যে তার দ্বিতীয় পার্ট সেটা নিয়ে আলোচনা করব। দেখো আজকে আমরা পরম শূন্য উষ্ণতা কী সেটা জানবো। দেখো যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলবো। যদি দেখি, দেখো আমরা চার্লসের সূত্রে যে সমীকরণ দেখেছিলাম ভিটি সমান V0 × 1 + T/273। এবার আমরা পরম শূন্য উষ্ণতা কাকে বলছি? যে উষ্ণতায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। এবার যদি গ্যাসের আয়তনটা শূন্য চাও, মানে এই মানটা শূন্য চাও, তাহলে ডান দিকের রাশিমানটা কী হতে হবে? শূন্য হতে হবে। তাহলে কী করে শূন্য হবে? দেখো যদি টির মান -273 ধরা হয়, তাহলে এর মানটা কত হবে? দেখো V - 273 কত হবে? V0 × 1 + T জায়গায় কত বসো? -273/273। দেখো কী হচ্ছে? V0 × 1 + -273 কেটে গেল, 1 - 1 মানে এখানে হচ্ছে 0। তাহলে দেখো -273°C উষ্ণতায় গ্যাসের আয়তন কী হয়ে যাচ্ছে? দেখো শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে -273°C উষ্ণতা, এই উষ্ণতাকে আমরা বলবো পরম শূন্য উষ্ণতা, কারণ এই উষ্ণতায় গ্যাসের আয়তন কী হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। এবার তুমি যদি বলো বাস্তবে এই উষ্ণতা কি থাকা সম্ভব? বাস্তবে এই উষ্ণতা থাকা সম্ভব নয়। তোমরা ভিটির সঙ্গে টির যে লেখচিত্র সেটা দেখেছিলে, এই ধরনের লেখচিত্রটা হয়েছিল, এই ধরনের লেখচিত্র। এখানে -273°C, এখানে টি, এদিকে ভিটি। এবার দেখো এই উষ্ণতা কেন গ্যাসের ক্ষেত্রে সম্ভব নয়? কারণ এই উষ্ণতা পর্যন্ত আসার আগে কোনো গ্যাস তরল এবং তারপরে কঠিন হয়ে যায়। সুতরাং এত কম উষ্ণতা আসা কখনোই সম্ভব নয়। এই জন্য -273° উষ্ণতাটা কাল্পনিক একটা উষ্ণতা, যেখানে গ্যাসের আয়তন কিন্তু কখনো শূন্য হয়ে যায় না। এবার যদি বলা হয় পরম স্কেলটা কি? পরম স্কেল কাকে বলা হয়? এই -273°C উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে 1°C সমান করে যে স্কেল তৈরি করা হয়েছে, সেই স্কেলকে আমরা বলবো পরম স্কেল। এবার দেখো আমরা অ্যাভোগাড্রো সূত্র সম্পর্কে আলোচনা করব। বিজ্ঞানী অ্যাভোগাড্রো গ্যাসের আয়তনের সঙ্গে তার মোলের যে সম্পর্ক সেটা একটা সূত্র আকারে প্রকাশ করেছিলেন। এই সূত্রকে আমরা অ্যাভোগাড্রো সূত্র বলবো। দেখো অ্যাভোগাড্রো সূত্রটা কি? স্থির চাপ ও উষ্ণতায় সমান আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক কিন্তু অণু থাকে। দেখো আমি ধরে নিচ্ছি ভি আয়তন যে অক্সিজেন গ্যাস, তাতে যদি n সংখ্যা অণু থাকে, এরকম n সংখ্যক যদি অণু থাকে, ওই চাপ ও উষ্ণতায়, তাহলে ভি আয়তন হাইড্রোজেন গ্যাসে কী থাকবে? n সংখ্যক অণু থাকবে। ওই চাপ ও উষ্ণতায় ভি আয়তন কার্বন ডাইঅক্সাইডে কী থাকবে? n সংখ্যক অণু থাকে। তাহলে যদি আমি উষ্ণতা চাপকে যদি স্থির রাখি, তাহলে গ্যাসের যে আয়তন সেটা মোল সংখ্যার সঙ্গে বা অণু সংখ্যার সঙ্গে কি সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি স্থির চাপ ও উষ্ণতায় সম-আয়তন যে সকল গ্যাসে সমান সংখ্যা অণু থাকে, তাহলে সমীকরণটা আমরা দিতে পারি ভি সমানুপাতিক n। এই সমীকরণটা আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সূত্র থেকে। সূত্রটা আমি আগেই বলেছি, স্থির চাপ ও উষ্ণতায় সম-আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। তো অ্যাভোগাড্রো সূত্রের যে লেখচিত্র সেটা কেমন হবে? দেখো যদি আমি এক্স অক্ষ বরাবর যদি অণু সংখ্যা বা মোল সংখ্যা ধরি এবং ওয়াই অক্ষ বরাবর যদি আয়তন ধরি, তাহলে লেখচিত্র হবে এরকম। মূল বিন্দুকে আমি সরলরেখা, কারণ আমরা জানি ভি সমানুপাতিক n। যদি n বৃদ্ধি পায় আয়তনও কী হবে? বৃদ্ধি পাবে, বা আয়তন বৃদ্ধি পেলে মোল সংখ্যা কী হবে? বৃদ্ধি পাবে। এবার দেখো বিজ্ঞানী অ্যাভোগাড্রো এই যে মোল সংখ্যা বা অণু সংখ্যা একই আয়তন স্থির চাপ উষ্ণতায় সেই মোল সংখ্যা নির্ণয় করেছিলেন, সেই সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয়। অ্যাভোগাড্রোর সংখ্যাটা কি? সেটাকে ক্যাপিটাল N দিয়ে প্রকাশ করা হয়। যে কোনো গ্যাসের সংখ্যা কত হয়? সংখ্যাটা দেখো 6.023 × 10⁻23 হয়। কোনো মৌলিক বা যৌগিক পদার্থ বা গ্যাসের ক্ষেত্রে যে প্রাথমিক কণা
সেই প্রাথমিক কণা হতে পারে অণু পরমাণু বা আয়ন, তাদের সংখ্যা কত হবে সবসময় 6.023 × 10⁻23 হবে। এই সংখ্যাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলি, আর এই সংখ্যাকে বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। দেখো বয়েল ও চার্লসের যে আলাদা আলাদা সূত্র আমরা জেনেছি, অ্যাভোগাড্রোর আলাদা আলাদা সূত্র আমি জেনেছি। এখন আমরা বয়েল ও চার্লসের সমন্বয় মানে একসঙ্গে যে সূত্র নির্মাণ করা যায় আর সেটা আমরা দেখব। দেখো ধরে নিচ্ছি n মোল গ্যাস আছে, তাদের চাপ হচ্ছে ধরো চাপ পি, আয়তন ভি, আর তাদের উষ্ণতা ধরে নিচ্ছি টি। তাহলে দেখো আমরা চার্লসের সূত্র অনুযায়ী বয়েলের সূত্র অনুযায়ী কী জানি, বয়েলের সূত্র থেকে আমরা জানি, বয়েলের সূত্র থেকে আমরা পাই ভি সমানুপাতি 1/p, যখন এখানে উষ্ণতা ও যে মোল সংখ্যা সেটা স্থির থাকে। আর চার্লসের সূত্র থেকে আমরা দেখো পাই, চার্লসের সূত্র থেকে আমরা কি পাই, চার্লসের সূত্র থেকে আমরা যে বিকল্প যে সূত্র থেকে সেখান থেকে আমরা পাই ভি সমানুপাতি টি। দেখো এই যে ভি এর সঙ্গে টি যে সম্পর্ক আমরা পাই, এখানে কিন্তু চাপ আর মোল সংখ্যা এখানে স্থির থাকবে। আর অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা কি পাই, দেখো অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা একটু আগে জানলাম ভি সমানুপাতি এন, যখন এই পি এবং টি এখন স্থির। এবার দেখো এই যে তিনটে রাশিমালা আছে, যদি ভেদের সূত্র ফেলি, ওই যৌগিক ভেদের সূত্র ফেলি, তাহলে আমরা কি লিখতে পারবো, ভি সমানুপাতি দেখো 1/p × t × n, তাহলে লিখতে পারি n × t/p, যখন পি এন সবগুলোই কী হবে, টি সব পরিবর্তন হবে, চাপ উষ্ণতা এবং মোল সংখ্যা কী হবে পরিবর্তন হবে। এখানে দেখো এই যে সমানুপাতিক চিহ্ন তুলতে গেলে আমার একটা ধ্রুবক আনতে হয়, তাহলে ভি সমান, এখানে ধ্রুবকটা আমি আর দিয়ে লিখছি, আর ইন্টু n × t/p। এই আরটা কি একটা ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় সর্বজনীন গ্যাস ধ্রুবক, সর্বজনীন গ্যাস ধ্রুবক বলা হয়। এবং এই আর এর মানটা ভি, পি, এন, টি এর কোনো কারোর উপর নির্ভর করে না, এবং সব গ্যাসের ক্ষেত্রে এই আর এর মান সমান হয়, এই জন্য একে সর্বজনীন বলা হয়। সকল গ্যাসের ক্ষেত্রে আর এর মান সমান, এবং আর এর মান চাপ, আয়তন, উষ্ণতা, মোল সংখ্যার উপর নির্ভর করে না। এবার দেখো সমীকরণটা কীরকম আসবে, সমীকরণে আসবে দেখো পি ভি কোণে গুণ করলে পি ভি সমান এন আর টি। তাহলে এটাই হলো বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রের যে সমীকরণ। তাহলে এটা যদি তোমাদের পরে 3 নম্বর এখানে পড়ে, তাহলে এখান থেকে এতটা কিন্তু তোমাকে করে দেখাতে হবে। বয়েলের সূত্র তুমি যদি লেখো ভালো হয়, চার্লসের সূত্র লিখলে ভালো হয়, অ্যাভোগাড্রোর সূত্র লিখলে আরও ভালো হয়। তাহলে এই পর্যন্ত তোমাকে করতে হবে। 3 নম্বরের প্রশ্ন, মোলার ভরটা কি, মোলার ভর দেখো স্থির চাপ ও উষ্ণতায় 1 মোল কোনো গ্যাসের যে ভর তাকে আমরা বলবো মোলার ভর। 1 মোল গ্যাসের যদি ভর এম ধরি, এমটা কি, এম সমান হচ্ছে ধরো W/N, এম সমান হবে W/N। 1 মোল কোনো গ্যাসের যে ভর, সেই ভরকে আমরা বলবো মোলার ভর। যদি একক লিখতে চাও, এককটা কেজি/মোল অথবা গ্রাম/মোল। এবার মোলার আয়তনটা কি, মোলার আয়তনকে স্মল ভি যদি লিখি, 1 মোল কোনো গ্যাসের যে আয়তন, সেই আয়তনকে আমরা বলবো মোলার আয়তন। তাহলে ছোট হাতের ভি মানে বড় হাতের V/N। তাহলে 1 মোল এন এর মান যদি 1 হয়, তাহলে স্মল ভি সমান ক্যাপিটাল ভি। তাহলে 1 মোল গ্যাসের যে আয়তন, সেই আয়তনকে আমরা বলবো মোলার আয়তন। এর এককটা তোমরা লিটার/মোল লিখতে পারো, বা ঘনমিটার/মোল বা ঘন সেন্টিমিটার/মোল লিখতে পারো। তাহলে এর যে স্থির চাপ উষ্ণতায় এসটিপিতে এর মান আমরা জানি 22.4 লিটার। 1 মোল গ্যাসের যে আয়তন 22.4 লিটার।
এই মানটা মনে রাখবে। এবার দেখো এখান থেকে যে অঙ্ক পড়ে বয়লের চার্জের সমন্বয় সূত্র থেকে আমরা জানি পিভি সমান হচ্ছে এন আর টি। এবার যদি এখান থেকে যদি অঙ্ক দেখো কীরকম অঙ্ক, 1 নম্বরে ধরো থাকবে এরকম থাকতে পারে। দেখো এটা ধ্রুবক আমরা জানি, তাহলে পিভির সঙ্গে কোনটা পরিবর্তনশীল, টিটা, তাহলে এরকম থাকতে পারে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। তাহলে এখান থেকে এরকম একটা অঙ্ক পড়তে পারে। 2 নম্বর যে অঙ্ক পড়তে পারে, দেখো পিভি, এই এনটা মূল সংখ্যা আমরা অন্যভাবে বের করতে পারি। এন মানে হচ্ছে ডব্লিউ বাই এম। ডব্লিউটা কি, কোনো গ্যাসের যে ভর, আর এমটা হলো সেই গ্যাসের মোলার ভর। এটা হচ্ছে গ্যাসের যে ভর, আর এটা এমটা মোলার ভর। মোলার ভর কি আমি সেটা আগে বলে দিয়েছি। তাহলে এনের জায়গায় আমি কি লিখতে পারি, দেখো এনের জায়গায় লিখতে পারি ডব্লিউ বাই এম আর টি। তাহলে এখান থেকে এই সমীকরণ থেকে এই 2 ধরনের অঙ্ক পড়তে পারে, 1 নম্বর এবং 2 নম্বর, এই 2 ধরনের সমীকরণ থেকে অঙ্ক পড়তে পারে। তাহলে প্রত্যেকটা মান দেওয়া থাকবে, তোমার হয়তো পি এবং ভি এর মান বের করতে বলতে পারে আলাদা আলাদাভাবে, সব কিছু দেওয়া থাকবে এখান থেকে। অঙ্কগুলো আমরা পরে আলোচনা করব। এবার দেখো এই যে বয়লের চার্জের সমন্বয় সূত্র থেকে যদি আর এর একক এবং মান নির্ণয় করতে বলা হয়, তাহলে কীভাবে আর এর এককটা নির্ণয় করবে তোমরা? তাহলে আর এর একক নির্ণয় করা কিন্তু খুবই সহজ, পরীক্ষা পড়ে ছোটো প্রশ্ন। দেখো এখান থেকে আর এর একক কী হবে, আর এর একক দেখো আর সমান কী হবে, দেখো আর সমান হবে পিভি বাই এন ইন্টু টি, এটা হবে। এবার এখান থেকে দেখো পি এবং ভি, পিটা কি চাপ মানে হলো বল বাই ক্ষেত্রফল, আর ভি দেখো আয়তন, গ্যাসের যে আয়তনটাকে যদি লিখি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা হিসাবে লিখি, তাহলে আমি ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য পেতে পারি। আর নিচে কী আছে দেখো মোল ইন্টু উষ্ণতা একক আমরা কেলভিন লিখতে পারি এসআইতে যদি বলি। এবার দেখো ক্ষেত্রফল কেটে গেল, বল ইন্টু দৈর্ঘ্য মানে হলো কার্য মোল কেলভিন। এবার কার্যের একক দেখো আমরা জানি এসআইতে যদি বলি জুল, আর মোলটা যদি ওপরে উঠে যায় মোল ইনভার্স, কেলভিনটা যদি ওপরে লিখি চিহ্ন হিসাবে কেলভিন ইনভার্স। তাহলে দেখো এসআইতে জুল, মোল ইনভার্স, কেলভিন ইনভার্স। এবার দেখো তার মানে এই পি ইন্টু ভি এটা দ্বারা বোঝাচ্ছে কি, কার্য। পি ইন্টু ভি মানে দেখো ওপরে দেখো কী আছে, কার্য। তাহলে এটা আমরা কার্য হিসেবে লিখতে পারি, কার্যের একক মনে রাখলে হবে। তাহলে উপরে দেখো কার্যের একক জুল, আর নিচে দেখো মোল কেলভিন, ওপরে কার্য নিচে মোল কেলভিন। তাহলে জুল, মোলটা উপরে উঠলে মোল ইনভার্স, কেলভিনটা উপরে উঠলে কেলভিন ইনভার্স। তাহলে এটা হলো আর এর একক। এবার যদি বলে আর এর মাত্রিক সংকেত কীভাবে নির্ণয় করব, আর এর মাত্রিক সংকেত কিন্তু তুমি এখান থেকে নির্ণয় করতে পারবে। আর এর যে মাত্রিক সংকেত দেখো কীভাবে নির্ণয় করবে, কার্যের মাত্রিক সংকেত তোমরা জানো, মাত্রিক সংকেত তোমরা নির্ণয় করেছো এম এল স্কোয়ার টি মাইনাস 2, আর নিচে মোলের মাত্রিক সংকেত কী হবে, মোল থাকবে। আর কেলভিনের মাত্রিক সংকেত দেখো কেলভিন। এবার দেখো এটা যদি ওপরে আমি তুলে দিই এম এল স্কোয়ার টি মাইনাস 2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স, তাহলে এটা হবে এই যে আর এর মাত্রিক সংকেত। দেখো কার্যের আমরা আর এর যে মান নির্ণয় করব, দেখো আর এর বিভিন্নভাবে মান নির্ণয় করা যায় বিভিন্ন এককের সাহায্যে। যেমন দেখো চাপের বিভিন্ন একক আছে, সেই অনুযায়ী তার মাত্রিক সংকেত হয়। চাপের একক আছে অ্যাটমসফিয়ার, আর আয়তন লিটার। তাহলে লিটার অ্যাটমসফিয়ার এই এককে আর এর মান নির্ণয় করা যায়। আর একটা এসআইতে আর এর মান নির্ণয় করা যায়, সিজিএসে আর এর মান নির্ণয় করা, প্রত্যেকের কিন্তু মান আলাদা হবে। তাহলে আমরা প্রথমে লিটার অ্যাটমসফিয়ার এককের মান বের করব। দেখো আর এর যে মানটা যদি লিটার অ্যাটমসফিয়ার 1 নম্বর যেটা আছে ওইভাবে প্রকাশ করি, দেখো কীভাবে হবে। দেখো চাপের যে মান 1 অ্যাটমসফিয়ার চাপের মান আমরা জানি, আর লিটার হচ্ছে 1 লিটার। তাহলে পি এর মান হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন হচ্ছে 1 লিটার। এন এর মান দেখো, এন এর মান হচ্ছে 1 মোল, তাহলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে।
আর উষ্ণতা দেখো, উষ্ণতা আমরা সবসময় পরম স্কেল অনুযায়ী ধরবো 273 কেলভিন। এবার দেখো এটা যদি মান তোমরা নির্ণয় করো তাহলে 1/273 করলে তোমরা এটা পাবে 0.082 লিটার, এককটা লিখতে হবে লিটার অ্যাটমসফিয়ার, এটা কেলভিন, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এটা হবে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান। দেখো খুব সহজে আমরা নির্ণয় করতে পারলাম। চাপ দেখো 1 অ্যাটমসফিয়ার, আয়তন 1 লিটার, মোল সংখ্যা 1 মোল, আর উষ্ণতা দেখো 273 কেলভিন। তাহলে এখান থেকে আমরা এই মানটা পেয়ে গেলাম সহজে। এবার আমরা এসআই পদ্ধতিতে মান বের করবো। দেখো এসআই পদ্ধতিতে কিন্তু এই যে চাপটা অ্যাটমসফিয়ারে নয়, তো এই যে চাপগুলো এবং আয়তনটা চেঞ্জ হবে, এগুলো সব একই থাকবে, চাপ আর আয়তন চেঞ্জ হবে। দেখো 1 অ্যাটমসফিয়ার, এটা এসআইতে মান নয়, অ্যাটমসফিয়ার এককে চাপের মান হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এই অ্যাটমসফিয়ারকে আমাকে নিউটন পার মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে কীভাবে নিয়ে যাবো দেখো, 1 অ্যাটমসফিয়ার আমাদের মানটা জানা উচিত, পি সমান হচ্ছে HDG। এখান থেকে কিন্তু আমরা চাপের মান নির্ণয় করতে পারি। সেই চাপের মান নির্ণয় করে আমরা 1 অ্যাটমসফিয়ারের মান আমাদের মনে রাখতে হবে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার, এটা আমরা জানি। এবং 1 লিটার, এই লিটারকে আমাকে লিটার থেকে আমাদের নিয়ে যেতে হবে আয়তনের এসআই একক হচ্ছে ঘনমিটার, এখানে নিয়ে যেতে হবে। কিভাবে যাব আমরা আরও জানি 1 লিটার সমান 1 ঘন ডেসিমিটার। এবার ঘন ডেসিমিটার থেকে তোমাকে কিসে যেতে হবে, ঘনমিটার যেতে হবে। দেখো আমরা মিটার, তারপরে জানি ডেসিমিটার, তাহলে মিটারের পরে ডেসিমিটার 1 ঘর ডান দিকে, মিটার থেকে কিউ থেকে আমাদের মিটার কিউয়ে আসতে হবে, মানে 1 ঘর বাঁ দিকে। তাহলে 1 ঘর বাঁ দিকে মানে 10 × -1 এর আবার হোল কিউব, তাহলে 10⁻³ মিটার কিউব। তাহলে 1 লিটারের জায়গায় কত লিখবো দেখো, 10⁻³ মিটার কিউব, এটা আমরা লিখলাম। আর নিচে দেখো 1 মোল আছে, 1 মোল ইন্টু 273 কেলভিন। তাহলে এটা যদি মান বসাও তুমি পাবে, গুণ করে সব মান বসিয়ে তুমি পাবে 8.314। এত দেখো এসআইতে একক লিখবে জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এসআইতে এটা মান পেয়ে যাবে। এবার দেখো সিজিএসে যদি তুমি মানটা বের করো, সিজিএসে চেঞ্জ হবে একটু আর এর মানটা। 3 নম্বর যেটা ছিল সিজিএসে আর এর মান বের করবো। দেখো অ্যাটমসফিয়ার থেকে যাবো আমরা ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে অ্যাটমসফিয়ার থেকে ডাইন পার সেমি স্কোয়ার যেতে গেলে আমাদের দেখো 101,325। এবার নিউটন পার মিটার স্কোয়ার থেকে ডাইন পার সেমি স্কোয়ার যেতে গেলে শুধু একটা 10 গুণ করতে হয়, এত ডাইন পার সেমি স্কোয়ার। আর দেখো 1 লিটার, দেখো আগে আমরা জেনেছিলাম 1 লিটার মানে ডেসিমিটার কিউব। এবার ডেসিমিটার কিউব থেকে আমরা কোথায় যাবো, সেন্টিমিটার কিউব, কারণ আয়তনের একক সিরিয়াসে সেন্টিমিটার কিউব। দেখো ডেসিমিটারের পরে আছে সেন্টিমিটার, তাহলে আমরা 1 ডেসিমিটার মানে 10 সেন্টিমিটার, তাহলে কিউব করবো, তারপরে 10 হোল কিউব, এত সেমি কিউব। তাহলে 1 লিটারের জায়গায় কত লিখবো, 1 লিটারের জায়গায় লিখবো আমি 10 কিউব সেমি কিউব। তারপর সব দেখো একই থাকবে, সবগুলো সব একই রেখে দেবো আমরা। এবার যদি মানটা নির্ণয় করো এখানে, এবার নিউটন থেকে তোমার ডাইনে আসতে হবে, সব মান বসিয়ে তুমি পাবে এটা শুধু এর সঙ্গে 10⁻⁷, এটা সিজিএসে পাবে, সিজিএসে একক ক্যালোরি, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। তাহলে এর সাথে সিজিএসে 10⁻⁷ গুণ করলে তুমি মানটা পেয়ে যাবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং জিনিস করব, বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ। দেখো তার আগে আমরা আদর্শ গ্যাস বাস্তব গ্যাস সম্পর্কে কিছু জানবো। আদর্শ গ্যাসটা কি, আদর্শ গ্যাস কি, দেখো যে গ্যাস বয়েল এবং চার্লসের সূত্র মেনে চলে, মানে PV = nRT, এই সমীকরণ মেনে চলে, তাদের আমরা আদর্শ গ্যাস বলি। আর বাস্তব গ্যাস কাদের বলবো, বাস্তব গ্যাস কাদের বলবো, যে গ্যাস এই বয়েল আর চার্লসের সূত্র মেনে চলে না, সেই গ্যাসকে আমরা বলবো বাস্তব গ্যাস। দেখো বাস্তবে আদর্শ গ্যাস বলে কিছু নেই। আদর্শ গ্যাসটা কি, আদর্শ গ্যাস হতে গেলে
গ্যাসের যে অণুগুলো সেগুলো বিন্দু ভরের তুলনায় এবং তাদের ভর প্রায় নগণ্য ধরা নেই বলা হয়। এবং আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে অণুগুলো থাকে, অণুগুলোর যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা প্রায় শূন্য ধরা হয়। কিন্তু বাস্তবে এটা হতে পারে না যে কোনো গ্যাস অণু তাদের মধ্যে আকর্ষণ বল নেই। এই জন্য বাস্তবে কিন্তু আদর্শ গ্যাস বলে কিছু হয় না, সব গ্যাসগুলোই বাস্তব গ্যাস। এই কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো এই যে গ্যাসগুলো এগুলো কিন্তু এই বয়লার চার্জের সূত্রে এই সূত্র মেনে চলে না। তাহলে আমরা বলতে পারি যে বাস্তবে এমন কোনো গ্যাস নেই যারা আদর্শ গ্যাসে এই সমীকরণ মেনে চলে। এই সমীকরণটা নিছক কল্পনা মাত্র। এবার একটা নির্দিষ্ট শর্তে কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে। আর সেই শর্তটা কি? সেই শর্তটা হলো উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। তুমি যদি কোনো গ্যাসের উষ্ণতা অনেক বাড়িয়ে দাও এবং চাপ অনেক কমিয়ে দাও, তাহলে কি ঘটনা ঘটবে? যদি উষ্ণতা অনেক বাড়িয়ে দাও, এই যে গ্যাসের যে অণুগুলো আছে সেই অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে, এবং চাপ যদি কমিয়ে দাও, এর মধ্যে চাপ কমে গেলে অণুগুলো আরও চারদিকে ছড়িয়ে পড়বে, মানে অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেগুলো প্রায় শূন্য হয়ে যাবে। তখন কিন্তু এই বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করতে পারে বা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। তাহলে এই শর্ত হতে হবে উচ্চ উষ্ণতা এবং নিম্ন চাপ। এই শর্তে কিন্তু বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের মতো আচরণ করবে। এবার বাস্তব গ্যাসের সমীকরণ বিভিন্ন বিজ্ঞানী নির্ণয় করেছিলেন, বোল্টজম্যান, ম্যাক্সওয়েল এবং আরও বিজ্ঞানী আছে তারা নির্ণয় করেছিলেন। সেই সমীকরণটা বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস একটা সমীকরণ নির্ণয় করেছিলেন। সমীকরণটা এইরকম, পি প্লাস এ বাই ভি স্কোয়ার ভি মাইনাস বি সমান আরটি এক মোলের ক্ষেত্রে। এই ধরনের বাস্তব গ্যাসের সমীকরণ হতে পারে। এটা তোমাদের সিলেবাসে নেই, শুধু সমীকরণটা এভাবে মনে রাখবে, এই সমীকরণ। এবার এই যে অংশটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে পিটা কিন্তু প্রকৃত পি নয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রকৃত এই যে পিটা নয়। আদর্শ গ্যাসের যে ভি যে আয়তন, বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভি মাইনাস বি এটা হয়। তাহলে বিচ্যুতির কারণটা কি সেটা এবার আমরা আলোচনা করব, যে আয়তনটা ভি না হয়ে বাস্তব গ্যাসের ক্ষেত্রে ভি মাইনাস বি হয় কেন, বা চাপটা পি প্লাস এ বাই ভি স্কোয়ার এটা হয় কেন বাস্তব গ্যাসের ক্ষেত্রে, না সেটা নিয়ে আলোচনা করব। দুই ধরনের সংশোধন আমরা এখান থেকে দেখতে পাবো। দুই ধরনের সংশোধন করব, একটা হচ্ছে আয়তন সংশোধন, একটা চাপ সংশোধন। এই দুই ধরনের সংশোধন আমরা এখান থেকে করব আদর্শ গ্যাসের যে আচরণ থেকে বাস্তব গ্যাসের যে বিচ্যুতির কারণ হিসাবে। দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কী কল্পনা করে নেওয়া হয়, গ্যাসের অণুগুলো কিন্তু বিন্দু ভর, তাদের ভর প্রায় নগণ্য, তারা পাত্রের যে আয়তন সেই আয়তনে গ্যাসগুলো চলাফেরা করে, তাদের কোনো আয়তন ধরা হয় না, আয়তন নগণ্য ধরা হয়, বিন্দু ভরের মতো কল্পনা করা হয়। কিন্তু বাস্তবে অণুগুলোর কিন্তু একটা আয়তন আছে, তারা কিন্তু চারদিকে পাত্রের অনবরত ছোটাছুটি করে, তার নির্দিষ্ট আয়তন আছে। এই সব আয়তনকে আমি যদি একটা অংশে নিয়ে আসি, পাত্রের একটা ছোট অংশে, ধরো সব গ্যাসগুলো একই জায়গা আছে, এরকম সব যে আয়তন ছিল, পাত্রের আয়তন যে ভি এবং সেখানে যে অণুগুলো ছিল সেটাকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি, এটাকে যদি আমি বি হিসেবে ধরি, তাহলে দেখো এখন পাত্রের যে কত অংশ পড়ে রইল, পাত্রের যে অংশটা পড়ে রইল দেখো ভি মাইনাস বি, এই অংশটা পড়ে রইল। এবার দেখো পাত্রের এই অংশের মধ্যে কিন্তু এই যে অণুগুলো আছে এরা ছোটাছুটি করতে পারে। তাহলে আমরা যে প্রকৃত আয়তন যে ভি ধরছিলাম সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে বাস্তবে সেটা হয় না। বাস্তবে সেটা কী হয়, গ্যাসের একটা আয়তন থাকার জন্য এবং তারা পাত্রের দেয়ালে যে অংশ জুড়ে তার জন্য চলাফেরা করবে সেই অংশটা হচ্ছে ভি মাইনাস বি, এই অংশে কিন্তু তারা চলাচল করবে। এই জন্য বাস্তব গ্যাসের ক্ষেত্রে প্রকৃত আয়তন কিন্তু ভি মাইনাস বি, সেটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা ভি ধরেছিলাম। এই জন্য কিন্তু প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের যে আয়তন সেটা আমরা সংশোধন করতে পারলাম আগের তুলনায়, আগে থেকে। সেখানে আমরা আয়তনটা ধরছিলাম না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, অণুগুলো বিন্দুর মধ্যে কল্পনা করা হয়েছিল। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু অণুগুলো একটা নির্দিষ্ট আয়তন আছে, তারা একটা নির্দিষ্ট যদি স্থানে কল্পনা করা হয় তাহলে তারা যে অঞ্চল জুড়ে চলাফেরা করবে সেটা হচ্ছে ভি মাইনাস বি। তাহলে এটা আমরা আয়তন সংশোধন হিসাবে দেখছি। এবার দেখো চাপটা কীভাবে আমরা সংশোধন করব। চাপটা যদি সংশোধন করি, দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি কল্পনা করা হয়, যে অণুগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা থাকবে না। এটা কল্পনা করে নেওয়া হয় যে অণুগুলো তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে এবং অণুগুলো অনেক
দূরে দূরে অবস্থান করে, কিন্তু বাস্তবে এটা হয় না। বাস্তবে অণুগুলোর মধ্যে একটা আকর্ষণ বল আছে। তাহলে আদর্শ গ্যাসের ক্ষেত্রে যে এই যে অণুগুলো আছে এদের মধ্যে যে আকর্ষণ বল, এদের পরস্পরের মধ্যে আকর্ষণ বল প্রায় নেই ধরা হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে। তাহলে এই যে অণুটা পাত্রের দেয়ালে যে ধাক্কা দেয়, সেই ধাক্কা দেওয়ার জন্য অন্য অণুর যে বাধা দেওয়ার ক্ষমতা থাকে না আদর্শ গ্যাসের ক্ষেত্রে, এই জন্য চাপটা অনেক বেশি হয় আদর্শ গ্যাসের ক্ষেত্রে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কি চাপ বেশি হয়, কারণ তারা অণুগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেওয়ার প্রবণতা বেশি, কারণ তাকে আটকানোর মতো অন্য অণু আর নেই আকর্ষণ ক্ষমতা কম হওয়ার জন্য। কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে এই যে অণুগুলো যখন পাত্রের দেয়ালে ধাক্কা দিতে চাইবে, ওর পরবর্তী যে অণুগুলো আছে এই অণুগুলো কী করবে, এ যে একে আকর্ষণ করবে, আকর্ষণ করে নিজের দিকে কী করবে, টানতে চাইবে। ফলে এর যে ধাক্কা দেওয়ার প্রবণতা আগে থেকে অনেক কম হয়ে যাবে, মানে ও ওকে নিজের দিকে আকর্ষণ করবে। এই অণুর ব্যাপারে একই, এই অণুটা এ যে বল দ্বারা আকর্ষণ করতে চাইবে পাত্রের দেওয়ালে, এই অণুটা কী করবে, ওকে আকর্ষণ করবে নিচের দিকে। ফলে এর যে আকর্ষণ করার ক্ষমতা সেটা অনেক কমে যাবে। এবার দেখো এই যে মাঝখানে যে অণু আছে, মাঝখানের অণু এই অণুকে আকর্ষণ করছে, সবগুলো আকর্ষণটা ওর ক্ষেত্রে একটা সবাই যেহেতু আকর্ষণ করছে ওকে, তাহলে ওর যে চাপ দেওয়ার প্রবণতা অনেক কম। এই যে ধারে যে অণুগুলো আছে তাদের চাপ দেওয়ার প্রবণতা বেশি একক ক্ষেত্রফলের ওপর। তাহলে বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু অণুগুলোর পাত্রের দেয়ালে যে চাপ প্রয়োগ করবে সেটা আদর্শ গ্যাস থেকে অনেক কম হবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের চাপ কী হবে, চাপ কম হবে আদর্শ গ্যাসের থেকে। সেই চাপটাকে আমরা বাস্তব গ্যাসের যে সমীকরণ দেখেছিলাম P+A/v², এই আকারে এই চাপটা আমরা দেখেছিলাম। তাহলে এইভাবে কিন্তু চাপটা সংশোধন করা হয়, যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপটা বেশি হয়, বাস্তব গ্যাসের ক্ষেত্রে সেই চাপটা কম হয়। দেখো এখন আমরা কয়েকটা বিষয়ের প্রভাব দেখব। 1 নম্বর গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব, গ্যাসের আয়তনের উপর উষ্ণতার প্রভাব, গ্যাসের চাপের উপর ঘনত্বের প্রভাব, আর 4 নম্বর গ্যাসের গতিশক্তির উপর উষ্ণতার প্রভাব। এই কয়েকটা প্রভাব দেখব। দেখো 1 নম্বর থেকে শুরু করব, গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব। দেখো গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাবটা কি, দেখো বয়লের সূত্রে আমরা দেখেছি V=1/P। দেখো এটা আমরা দেখেছি যদি উষ্ণতাটা স্থির থাকে। দেখো গ্যাসের মধ্যে যে অণুগুলো থাকে তাহলে গ্যাসের মধ্যে যদি আমি চাপ বৃদ্ধি করি, তাহলে কী হবে, এই যে অণুগুলো আছে অণুগুলো কী হবে, এক জায়গা থেকে বেশি স্থান থেকে আরও কম স্থানে চলে আসবে। মানে এই যে অণুগুলো আমি এঁকেছিলাম, অণুগুলো যদি চাপ বাড়িয়ে দিই, অণুগুলো ধরো এই এক জায়গায় এসে পৌঁছালো, লালগুলো যেগুলো আঁকছি এইগুলো এসে পৌঁছালো। তাহলে দেখো আগের তুলনায় কিন্তু গ্যাসের আয়তনটা কী হচ্ছে, আগে আয়তন কটা ছিল, এখন আয়তন কী হচ্ছে, অনেক কম হয়ে যাচ্ছে। তাহলে যদি চাপ বৃদ্ধি করি কী হবে, গ্যাসের আয়তন কমে যাবে। এবার যদি চাপটা যদি কমিয়ে নিই, গ্যাসের আয়তন আবার বেড়ে যাবে। তাহলে গ্যাসের আয়তনের সঙ্গে চাপ কিন্তু পরস্পর ব্যস্তানুপাতিক। 2 নম্বর গ্যাসের আয়তনের উপর উষ্ণতার প্রভাব। দেখো আমরা চার্লসের সূত্র জানি V=P। যদি চাপটা আমরা স্থির রাখি, চাপ স্থির রাখলে কী হবে, দেখো চাপ স্থির রেখে গ্যাসের যদি উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের যে অণুগুলো আছে তারা আরও দূরে যেতে শুরু করবে। যেতে শুরু করলে কী হবে, গ্যাসের যে আয়তন সেই আয়তনটা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে গ্যাসের যদি উষ্ণতা বৃদ্ধি করে তার আয়তন বাড়বে। এবার দেখো 3 নম্বর গ্যাসের চাপের ওপর ঘনত্বের প্রভাব। গ্যাসের চাপের ওপর ঘনত্বের প্রভাবটা কী, দেখো আমরা সমীকরণটা জানি PV=N/T। এই সমীকরণটা আমাদের জানা আছে, এবং N সমান আমরা আগে জেনেছিলাম W/M/T। W হচ্ছে গ্যাসের ভর। এবার দেখো গ্যাসের ভর সমান কি, আমরা কি জানি, ঘনত্ব সমান কি, ভর বাই আয়তন। তাহলে W সমান লিখতে পারি D/V। তাহলে W জায়গায় কী লিখবো, গ্যাসের ঘনত্ব ইন্টু আয়তন বাই M/T। এবার দেখো উভয় দিকে দেখো VV কেটে যাবে, তাহলে P সমান হচ্ছে দেখো D/T/M। এবার দেখো RT M এগুলো সব ধ্রুবক,
তাহলে গ্যাসের চাপের সঙ্গে ঘনত্ব সম্পর্ক কি? পি সমানুপাতি ডি। দেখো গ্যাসের যদি ঘনত্ব বাড়ে মানে কি গ্যাসগুলো আরও কাছাকাছি চলে আসলো। কাছাকাছি চলে আসলে কী হবে? গ্যাসের চাপ অটোমেটিক্যালি কী হবে? বৃদ্ধি পাবে। তাহলে ঘনত্ব বেড়ে যায় মানে কি গ্যাসের অণুগুলো আগের থেকে আরও কম জায়গায় চলে এলো। ঘনত্ব বাড়া মানে কি আগের থেকে আরও কম জায়গায় চলে এলো অণুগুলো। তাহলে তারা কী হবে? পাতের দেয়ালে আরও বেশি বেশি ধাক্কা দেবে, ফলে কী হবে? চাপ আরও বৃদ্ধি পাবে। তাহলে ঘনত্ব বৃদ্ধি পেলে গ্যাসের চাপ কী হবে? বাড়বে। এবার 4 নম্বর আছে গতিশক্তির উপর উষ্ণতার প্রভাব। দেখ গতিশক্তির উপর উষ্ণতা এটা পরস্পর, গতিশক্তির সঙ্গে উষ্ণতা পরস্পর সমানুপাতিক। কীভাবে সমানুপাতিক? দেখো গ্যাসের যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কী হবে? গ্যাসের যে অণুগুলো আছে তারা চারদিকে ছোটাছুটি করবে। তাহলে তাদের কী হবে? বেগ বাড়বে, অণুগুলোর মধ্যে বেগ বাড়বে। বেগ বাড়লে কী হবে? তাদের গতিশক্তি বৃদ্ধি পাবে। সুতরাং গ্যাসের উষ্ণতার সঙ্গে যে গতিশক্তি এরা পরস্পর সমানুপাতিক। এবার যদি তুমি বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক করো সেটাও সমানুপাতিক। যদি উষ্ণতা বাড়াও গ্যাসের অণুগুলো কী হবে? তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হবে, অণুগুলো চারদিকে আরও বেশি বেশি করে ছোটাছুটি করবে। তাহলে এটা পরস্পর সমানুপাতিক হবে। গ্যাসের গতিশীলতা সম্পর্কে যুক্তি। গ্যাসের যে গতি আছে তুমি কি কি যুক্তি দিয়ে বোঝাবে যে গ্যাসের গতি আছে? তাহলে 1 নম্বর আমরা বলবো যে ব্যাপন, আর 2 নম্বরে গ্যাসের চাপ। ব্যাপনটা কীভাবে প্রমাণ করা যে গ্যাসের গতি আছে? দেখো ধরো একটা কোনো অঞ্চলে বায়ু আছে, বাড়ির ক্ষেত্রে ভাবতে পারো। বায়ু অণুগুলোকে আমরা কালো চিহ্ন দ্বারা প্রকাশ করছি, এবং এই ঘরের মধ্যে যে বায়ু আছে সেগুলো কালো কালো যে চিহ্ন দ্বারা এগুলো বোঝানো হচ্ছে। এবার এই ঘরের মধ্যে যদি তুমি ধূপ জ্বালাও তাহলে তার অণুগুলো আমি এই লাল অণু দ্বারা প্রকাশ করছি, লাল অণু দ্বারা প্রকাশ করছি। ধূপের যে অণুগুলো বোঝানোর জন্য। ঘরে ধূপ জ্বালিয়েছো তাহলে কী হবে? বায়ুর অণুগুলো আছে আর ধূপের অণুগুলো। দেখো বায়ুর অণুগুলো আর ধূপের অণুগুলো এদের মধ্যে অনেক গ্যাপ আছে। তাহলে ধূপের অণুগুলো চারদিকে ছোটাছুটি করবে, আর বায়ুর অণুগুলো কী করবে? এরাও চারদিকে ছোটাছুটি করবে। বায়ু অণুগুলো আছে এরাও কী করবে? চারদিকে কারণ গ্যাপটা অনেক বেশি। ফলে এই যে বায়ুর অণুগুলো এবং যে ধূপ বা বিভিন্ন সুগন্ধি যে অণুগুলো আছে তারা কি করবে? চারদিকে একটা বিস্তর এলাকা জুড়ে তার নিজের মধ্যে পরস্পর মিশে যাবে। তাহলে ব্যাপনটা কি? দেখো ব্যাপন হলো পরস্পর বিক্রিয়া করে না এমন 2 বা তার বেশি যদি গ্যাস থাকে তারা নিজেদের মধ্যে থেকে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে, চারদিকে ছড়াছড়ির মাধ্যমে একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। এই যে ধর্মকে গ্যাসের ব্যাপন বলা হয়। তাহলে ব্যাপন কাকে বলে? গ্যাসের যে ধর্মের জন্য পরস্পর মেশে না এমন 2 বা ততোধিক গ্যাসকে যদি এক জায়গায় আনা যায় তাহলে গতিশীলতার প্রভাবে কিন্তু তারা একটা সমসত্ব মিশ্রণ তৈরি করে। গ্যাসের ওই ধর্মকে আমরা বলবো ব্যাপন। এই ব্যাপনের জন্য আমরা বুঝতে পারি যে গ্যাসের অণুগুলো গতিশীল আছে। এবার দেখো গ্যাসের চাপ। এর দ্বারা কীভাবে বুঝবো যে গ্যাসের অণুগুলো গতিশীল? কী করে আমরা জানবো যে গ্যাসের চাপ থাকলে অণুগুলো গতিশীল থাকে? এবার দেখো কোনো গ্যাসের যদি আমি চাপ বৃদ্ধি করি তাহলে তার আয়তন কী হবে? তাহলে ভির সঙ্গে এই চাপটা দেখো পরস্পর ব্যস্তানুপাতিক। কোনো গ্যাসে যদি চাপ বাড়াই, ধরো একটা বেলুন আছে, তার আমি চাপ বাড়িয়ে দিলাম। চাপ বাড়িয়ে দিলে কী হবে? ধরো চাপ যদি বাড়িয়ে দিই, যে বেলুনটা আছে তার আয়তন কী হবে? ধীরে ধীরে কমতে থাকবে। তাহলে চাপ বাড়িয়ে দিলে বেলুনের আয়তন কী হচ্ছে? কমে যাচ্ছে। অণুগুলো কী হচ্ছে? আরও কাছাকাছি চলে আসছে, ফলে তাদের আয়তন কী হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে আয়তন কমে যাচ্ছে মানে অণুগুলো আগে দূরে দূরে ছিল, আরও কী হচ্ছে? আরও কাছাকাছি চলে আসছে। মানে অণুগুলো গতিশীল বলে তারা কাছাকাছি চলে আসছে, ফলে তাদের আয়তন কমে যাচ্ছে। এবার যদি চাপ বাড়িয়ে দিলে দেখবে বেলুনটা আবার আগের থেকে বড় হয়ে যাবে মানে কি? অণুগুলো আগের যে পজিশনে ছিল তার থেকে আরও দূরে দূরে চলে যাচ্ছে। দূরে দূরে যাওয়ার অর্থ কী? যে অণুগুলো তাদের মধ্যে গতিশীলতার কারণে অণুগুলো আরও দূরে দূরে চলে গেছে, এক জায়গায় নেই, দূরে দূরে চলে গেছে, ফলে তার আয়তন কী হয়েছে? বেড়ে গেছে। তাহলে গ্যাসের ব্যাপন আর চাপ প্রমাণ করা যে গ্যাসের অণুগুলো গতিশীল। তাহলে 2টো ক্লাসে আমরা সম্পূর্ণ গ্যাসের যে চ্যাপ্টারটা শেষ করে দিলাম। গ্যাসের যে গাণিতিক প্রশ্নগুলো আমার অন্য একটা ভিডিও আমি আলোচনা করেছি, সেখানে গিয়ে দেখে নেবে, আমি এই ভিডিও দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আরও অনেক নতুন ভিডিও জানার জন্য বা নতুন